বাংলাদেশের মানুষের যাদের উপরে মানুষ বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গাটা থেকে কিছু, কিছু জায়গায় মানুষ আশাহত হয়েছে। কেন? যখন রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের মানুষ প্রতারিত হয়, যখন বাংলাদেশের মানুষ যেই কষ্টের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয় রক্ষী বাহিনীর ভূমিকার কারণে, তখন আরো অনেক কিছুই আপনি রক্ষী বাহিনীর ইতিহাসের ভূমিকা পাতা নিয়ে থেকে সমালোচনা করেন। আপনি রক্ষী দেখেন, বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা আমি করতে হলে আমি কি অনেক কিছু ৭ই নিয়েই মার্চের ভাষণকে আমি তো ডিসওন ৭ই করতে হবে মার্চের কিনা? আমি একবারও এটা ডিsown করার কথা বলি নাই। তো আমি কোনো আমরা জানতে চাইলাম আপনি ইতিহাসের কোনো পাতায় কোনো যতটা উদ্গ্রীব আপনি যতটা উদ্গ্রীব পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, শাপলা হত্যাকাণ্ড নিয়ে, এই ১৬ কোটা বছরে বিরোধী দেখেন আন্দোলন জুলাই নিয়ে ঘোষণাপত্রটা কেন ঘোষিত হচ্ছে? এই জুলাই ঘোষণাপত্রটা এই বিগত সরকারের আমল থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যে নতুন একটা গণজাগরণ হয়েছে, মানুষের যে বিপ্লবের যে ১৬ বছরের, ১৮ বছরের এক একের পরে যে ইতিহাস, সেই প্রত্যেকটা ইতিহাসকে অন্তর্ভুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। ৭২ এর সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এটি জুলাই সনদপত্রে বলা হয়েছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ তার গত ১৬ বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের এই জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এবং আ মুক্তিযুদ্ধকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে বলে আপনি মনে করেন? গত ১৫-১৬ বছরে যেই আমরা যা দেখেছি, আওয়ামী লীগ সরকার যে আপনি সমালোচনা করতে পারেন, সমর্থন করতে পারেন, সব দিকে আছে। কিন্তু কথা হচ্ছে যে ১৬ বছরের যেই এখন যারা আছেন, যারা আওয়ামী লীগের সমালোচক, যারা নতুন বাংলাদেশের কথা ভাবছেন, ভালো কথা তারা ভাববেন। কিন্তু কথা হচ্ছে যে একটি সরকার ১৬ বছর ছিল, ১৬ বছরের শাসনের উপর ভিত্তি করে যেভাবেই শাসন হয়েছে, ভালো মন্দ সবই হয়েছে, সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের ইতিহাসটাকে ইতিহাসটাকে আপনি ফেলে দিতে পারেন না। প্রফেসর ইউনূস তো সবাই ওনাকে বিচক্ষণ বলেন, কিন্তু গত ১২ মাস ধরে উনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, আদৌ পরিচালনা করতে পেরেছেন কিনা এটা দেখে কিন্তু আমরা সবাই হতাশ হয়েছি। তো গতকাল তিনি যেটা করেছেন ঘোষণাপত্র, সেটা দেখে আরও তিনি জাতিকে হতাশ করে দিয়েছেন, যেখানে যে মূল আমাদের যে বেসিস ফাউন্ডেশন, বাঙালি জাতির বাংলাদেশের যে ফাউন্ডেশন, সেটা নেই। এখন আপনি বাংলাদেশের সব কিছু আমরা যেটা দেখেছি গত বছর ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের ধাপে ধাপে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো, বঙ্গবন্ধুর বাড়ি সব ধ্বংস করা হয়েছে, আরও সব কিছু ধ্বংস করা, পুলিশ হত্যা করা হয়েছে। নিয়োগকৃত পুলিশ যখন মানুষকে হত্যা করেছিল, এতগুলো পুলিশের কোনো পুলিশ এসে সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে একটা ফেসবুকে এসে বলেছে যে আমাকে আদেশ করা হয়েছে বলে আমি নির্বিচারে এভাবে মানুষকে গুলি করছি? পুলিশকে কে হত্যা করেছে? মানুষ যখন এতগুলো ২০,০০০ মানুষকে যেভাবে গুলি করেছে, ২,০০০ মানুষকে হত্যা করেছে, তারপরে পুলিশের উপরে মানুষের ক্ষোভের কারণে পুলিশের উপর আক্রমণ হয়েছে। এই কথাটা দয়া করে আপনারা উল্লেখ করেন। আমি একটু শেষ করে নিই। বিপ্লব হয় একটা দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেশে যেটা হয়েছে, ভবিষ্যতের দিকে আমরা যাইনি, আমরা অতীতের দিকে চলে গেছি। এবং বাংলাদেশের যত সুন্দর জিনিসগুলো ছিল, আমাদের সুন্দর বিশ্বাসগুলো ছিল, আমি ওই আওয়ামী লীগ সরকারের সমালোচনা এক জিনিস, এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ঐতিহ্য অন্য জিনিস। আমি ঐতিহ্যের কথা বলছি, বাংলাদেশের ইতিহাসের কথা বলছি। সেগুলো কিন্তু এই সরকার রক্ষা করতে পারেনি। এই যে ধ্বংসগুলো হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই ধ্বংস হচ্ছে, ওইখানে ধ্বংস হচ্ছে, সুফিদের মাজারকে অপমান করা হয়েছে, তখন প্রধানমন্ত্রী উপদেষ্টা অথবা ওনার যে উপদেষ্টা পরিষদের সদস্য, কেউ তো কোনো কথা বলেনি। আজ পর্যন্ত তারা কোনো এটা কন্ডেমনেশন তারা করেনি। অ্যাডভোকেট হুমায়রা নূর, আপনারা যে তালিকা দিয়েছেন, আপনার যে এনসিপির যে তালিকা, যে পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, মোদি বিরোধী আন্দোলন যেভাবে আপনারা গুরুত্ব দিয়েছেন, তো আপনাদের এই জুলাই সনদে ৭ই মার্চের ভাষণ গুরুত্ব পেল না কেন? ৭৫-এর হত্যাকাণ্ড গুরুত্ব পেল না কেন? আপনার ৩ নভেম্বর ৪ জাতীয় নেতা হত্যাকাণ্ড গুরুত্ব পেল না কেন? হ্যাঁ, দেখেন, আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করি। আমরা ৭১ এবং ২৪ কে একই সাথে ধারণ করি। এখন
আহ, অনেক অনেক কারণে ৭১-এর পরে যখন আহ, আমি আসলে এই কথাগুলো এখন বলে এই প্রশ্নগুলোকে আরো বেশি জটিল করতে চাই না, কিন্তু না বললেও অনেক সময় ইতিহাসকে বিকৃত করা হয়। যেই আহ, নেতারকে সম্মান করে বাংলাদেশের মুক্তিযুদ্ধের আহ, যেমন আহ, এতদিন বাঙালি বিভক্ত ছিল, কে স্বাধীনতার ঘোষক ছিলেন সেটা নিয়ে। হ্যাঁ, এই ইতিহাস নিয়ে কেউ এক সরকার ক্ষমতায় আসলে বইয়ের পাতা মুছে যায়, আরেক সরকার ক্ষমতা আসলে বইয়ের পাতা আবার অ্যাড হয়ে যায়। হ্যাঁ, তো এই যে বইয়ের পাতা একেকজন একেক রকম করে সে বদলায়, এটা তো খুবই দুঃখজনক। আবার বাংলাদেশের প্রত্যেকটা অভ্যুত্থান বা বড় ধরনের এই যে বাংলাদেশ ৭১-এর বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশটাকে স্বাধীন করলো, একটা নতুন দেশ পেল। তারপরে আমি সৈয়দ যাদের বদরুল্লাহ হাসানকে হাতে বাংলাদেশ, থামিয়েছি ওই শুধু আমি একটা আমি প্রশ্নের উত্তর এক দেওয়ার আমি জন্য। আমি আপনি একটা যদি একটু প্রশ্নের কষ্ট উত্তরই করে, দিচ্ছি জাস্ট। হ্যাঁ, হ্যাঁ, আমি এক্সাক্ট পয়েন্টে আসছি। বাংলাদেশের মানুষের যাদের উপরে মানুষ বিশ্বাস করে, সেই বিশ্বাসের জায়গাটা থেকে কিছু কিছু জায়গায় মানুষ আশাহত হয়েছে। কেন? যখন রক্ষী বাহিনীর হাতে বাংলাদেশের মানুষ প্রতারিত হয়, যখন বাংলাদেশের মানুষ যেই কষ্টের স্বাধীনতা প্রশ্নবিদ্ধ হয় রক্ষী বাহিনীর ভূমিকার কারণে, তখন আরো অনেক কিছুই আপনি রক্ষী বাহিনীর ইতিহাসের ভূমিকা পাতা নিয়ে থেকে সমালোচনা করেন। আপনি রক্ষী দেখেন। বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা আমি করতে হলে আমি কি অনেক কিছু ৭ই নিয়েই, মার্চের ভাষণকে আমি তো ডিজোন ৭ই করতে হবে মার্চের কিনা? আমি একবারও এটা ডিজোন করার কথা বলি নাই। তো আমি কোনো আমরা জানতে চাইলাম আপনি ইতিহাসের যতটা কোনো পাতায় কোনো যতটা উদগ্রীব, আপনি যতটা উদগ্রীব পিলখানা হত্যাকাণ্ড নিয়ে, শাপলা হত্যাকাণ্ড এই নিয়ে, ১৬ কোটা বছরে বিরোধী দেখেন আন্দোলন জুলাই নিয়ে। ঘোষণাপত্রটা কেন ঘোষিত হচ্ছে? এই জুলাই ঘোষণাপত্রটা এই বিগত সরকারের আমল থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসে যে নতুন একটা গণজাগরণ হয়েছে, মানুষের যে বিপ্লবের যে ১৬ বছরের ১৮ বছরের ১-১ পরে যে ইতিহাস, সেই প্রত্যেকটা ইতিহাসকে অন্তর্ভুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। এর আগে ৭১-এর পরবর্তী প্রত্যেকটা ইতিহাস বাংলাদেশের প্রত্যেকটা পাতায় পাতায় সংবিধানেও উল্লেখ করা আছে। সুতরাং নতুন যেই অভ্যুত্থান সংগঠিত হলো, সেটার যে ব্যাকগ্রাউন্ড স্টোরিটা সেই ৪৭ থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের শব্দগত, আপনি যদি বলেন যে ৭ই মার্চের ভাষণ আপনি কেন উল্লেখ করলেন না? আমি তো ৪৭ থেকে শুরু করেছি। ৪৭ থেকে আমার এই বাংলাদেশের, আজকের নতুন বাংলাদেশের সমস্ত ইতিহাসকে আপনি অন্তর্ভুক্ত ৪৭ করাটা। থেকে শুরু করলেন, তো আপনি ৫২ ভাষা আন্দোলন তো নাই তাহলে। আপনি ৪৭ আমি থেকে যদি শুরু কেন করেন, নাই? তো ভাষা আন্দোলন কোথায় নাই? কোথায় গেল? আমার ২ টা শব্দকে আপনি মিলিয়ে পড়তে হবে তো। আপনি যদি শব্দ ধরে একটা শব্দ ধরে আমাকে বলেন যে আপনি এই শব্দটা বলছেন, ওই শব্দটা বলেন নাই। আমি তো বলেন। আমার বাংলাদেশের ইতিহাসে ৪৭ থেকে শুরু করে অদ্যাবধি যতগুলো বড়, বড় বিপ্লব ঘটেছে, যতগুলো অভ্যুত্থান ঘটেছে, যতগুলো সংগ্রামের ইতিহাস আছে, প্রত্যেকটা ইতিহাসকে অন্তর্ভুক্ত করা। যেমন বদরুল হাসান স্যার বললেন যে এইখানে এত বিস্তারিত ঘোষণাপত্র দেওয়ার সুযোগ নেই। কিন্তু ঘোষণাপত্রটা কিন্তু ছোট না। একটা একটা পটভূমি, একটা প্যারাগ্রাফে উল্লেখ করা এবং সেটা সঠিকভাবে উল্লেখ করাটাই ছিল এই ঘোষণাপত্রের মূল আপনাকে উদ্দেশ্য। একটা সম্পূরক এবং প্রশ্নের সেই জবাব সেই দিতে বলেছি। জায়গায় এসে আপনার কাছে কি মনে হয় না যে ৪৭ থেকে আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস লেখেন, আপনি ৫২ বাদ দিয়েছেন প্রচ্ছন্নভাবে, আপনি না, ৬৯ বাদ ৪৭ দিয়েছেন, থেকে আপনি ৬ দফা বাদ দিয়েছেন, ৪৭ আপনি থেকে ৭ই মার্চের ভাষণ বাদ দিয়েছেন, আপনি আপনি মুক্তিযুদ্ধে গণহত্যার বিষয়গুলো বাদ দিয়েছেন, আপনি ৭৫ বাদ দিয়েছেন। আপনার প্রচ্ছন্নভাবে মুক্তিযুদ্ধকে ডিজাউন করা হয়েছে এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এই আন্দোলনের ইতিহাসকে আপনারা ডিজাউন করেছেন। না, ডিজোন করা হয়েছে সম্পূর্ণভাবে এটা আমি মনে করি না। তবে ইতিহাসের অনেক অংশ ছিল যেটা অন্তর্ভুক্ত করা যেত, যেটা হয়নি। ওইজন্যই তো আমাদের বলা যে ধন্যবাদ। এই আমি বদরুল হাসানের কাছে ফিরে যাই। সৈয়দ বদরুল হাসান, আপনি বলছিলেন যে এই বিষয়গুলো যুক্ত করা যেত। কিন্তু আমরা দেখলাম যে ৭২ এর সংবিধানের কাঠামোগত দুর্বলতা এবং অপপ্রয়োগ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে। এটি জুলাই সনদপত্রে বলা হয়েছে। আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ তার গত ১৬ বছরের শাসনামলে মুক্তিযুদ্ধের এই জন আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছে এবং মুক্তিযুদ্ধকে পুরোপুরি দলীয়করণ করা হয়েছে বলে আপনি মনে করেন কিনা? না, আমরা তো দেখেছি আমাদের ইতিহাসে, হুমায়ুন যেমন বললেন, আমরাও বলেছি যে ইতিহাসকে যে তিনি একটা পয়েন্ট উল্লেখ করেছেন স্বাধীনতার ঘোষণা নিয়ে, কে স্বাধীনতার ঘোষণা করলো।
এই বিষয়টা কিন্তু 1975-এর আগস্ট মাস পর্যন্ত ছিল না। এবং পরবর্তীতে আমরা দেখেছি যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, 4 নেতাকে হত্যা করা হলো, এরপর যখন জিয়াউর রহমান ক্ষমতা এলেন, তারপরে আমরা দেখলাম যে আমরা যে যুদ্ধ করেছি বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে, আমি কিন্তু বাঙালি, আপনি বাঙালি এখন, কিন্তু দেখা গেল যে জিয়াউর রহমানের আমলে এসে অন্য একটা জাতীয়তাবাদ আমাদের উপর চাপিয়ে দেওয়া হলো, বাংলাদেশি জাতীয়তাবাদ। এখন আমি তো বাঙালি মানুষ, বাংলাদেশ আমার দেশ, আমি বাঙালি জাতীয়তাবাদে কেন বিশ্বাস করি? যেহেতু আমার জাতীয়তাবাদ ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ, ওই যে 1952 সালের কথা বলছেন, তো সেইটা। আর আরেকটা বলবো যে হ্যাঁ, গত 15-16 বছরে যেই আমরা যা দেখেছি, আওয়ামী লীগ সরকার, যে আপনি সমালোচনা করতে পারেন, সমর্থন করতে পারেন, সব দিকে আছে, কিন্তু কথা হচ্ছে যে 16 বছরের যেই এখন যারা আছেন, যারা আওয়ামী লীগের সমালোচক, যারা নতুন বাংলাদেশের কথা ভাবছেন, ভালো কথা তারা ভাববেন, কিন্তু কথা হচ্ছে যে একটি সরকার 16 বছর ছিল, 16 বছরের শাসনের উপর ভিত্তি করে, যেভাবেই শাসন হয়েছে, ভালো মন্দ সবই হয়েছে, সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের ইতিহাসটাকে আপনি ফেলে দিতে পারেন না। আর যদি 47 সালের দিকে আমরা যাই, 47 সাল তো আমরা দেখেছি, সেটা তো আমাদের জীবনে মানে উপমহাদেশের জীবনে এটা একটা ট্র্যাজেডি ছিল। যেমন দেখুন, ভারতবর্ষকে ভাগ করে ভেঙে দিয়ে একটা কমিউনাল রাষ্ট্র সৃষ্টি করা হলো, সাম্প্রদায়িক রাষ্ট্র সৃষ্টি করা হলো। 47 সালের পরে দেখলাম কি আমাদের যে সংগ্রাম, বাঙালি জাতি কিন্তু বুঝতে পেরেছে যে পাকিস্তান আমাদের দেশ না, পাকিস্তান আমরা সেই অধিকারটা পাইনি যেটা আমরা প্রত্যাশা করেছিলাম। যার ফলে আমরা যে ভাষা আন্দোলন, 52 সালে আন্দোলন, আইয়ুব বিরোধী আন্দোলন, 6 দফা আন্দোলন, এগুলি করা হলো। তো মোট কথা হলো যে এখন যেটা মানে এই মুহূর্তে এই বছরে 2025 সালে আমাদের যে ভাবতে হবে যে যেমন ঘোষণাপত্রে যেটা প্রফেসর ইউনূস তো সবাই ওনাকে বিচক্ষণ বলেন, কিন্তু গত 12 মাস ধরে উনি যেভাবে দেশ পরিচালনা করেছেন, আদৌ পরিচালনা করতে পেরেছেন কিনা এটা দেখে কিন্তু আমরা সবাই হতাশ হয়েছি। তো গতকাল তিনি যেটা করেছেন ঘোষণাপত্র, সেটা দেখে আরো তিনি জাতিকে হতাশ করে দিয়েছেন, যেখানে যে মূল আমাদের যে বেসিস ফাউন্ডেশন, বাঙালি জাতির বাংলাদেশের যে ফাউন্ডেশন, সেটা নেই। এখন আপনি বাংলাদেশের সবকিছু আমরা যেটা দেখেছি গত বছর 5ই আগস্টের পর থেকে, বাংলাদেশের ধাপে ধাপে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো, বঙ্গবন্ধুর বাড়ি সব ধ্বংস করা হয়েছে, আরো সবকিছু ধ্বংস করা, পুলিশ হত্যা করা হয়েছে। তো এই যে পুলিশ এই যে আমি এখানে আসলে ইন্টারাপ্ট করব, পুলিশ হত্যার বিষয়গুলো যে আপনি উল্লেখ করলেন, যখন এই পুলিশগুলো মানুষের এই নির্বিচারে মানুষকে হত্যা করছিল, আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ যখন মানুষকে হত্যা করেছিল, এতগুলো পুলিশের কোন পুলিশ এসে সংবাদ মাধ্যমে বা গণমাধ্যমে একটা ফেসবুকে এসে বলেছে যে আমাকে আদেশ করা হয়েছে বলে আমি নির্বিচারে এভাবে মানুষকে গুলি করছি? পুলিশকে কে হত্যা করেছে? মানুষ যখন এতগুলো 20,000 মানুষকে যেভাবে গুলি করেছে, 2,000 মানুষকে হত্যা করেছে, তারপর পুলিশের উপরে মানুষের ক্ষোভের কারণে পুলিশের উপর আক্রমণ হয়েছে, এই কথাটা দয়া করে আপনারা উল্লেখ করেন। আমি একটু শেষ করে নিই। হ্যাঁ, তো এই ইয়েগুলো, যে কথাগুলো বললাম, এই যে ধ্বংসযোগ্য দেশে চালানো হয়েছে, যে মব রুল চালানো হয়েছে, এখনো হচ্ছে। যেমন দেখেন এই 5ই আগস্টের পরে আমরা কি দেখেছি, এখন বলা হয় এটা নাকি বিপ্লব হয়েছে। এটা তো বিপ্লবের কোনো চিহ্ন আমি দেখছি না। বিপ্লব হয় একটা দেশকে সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমাদের দেশে যেটা হয়েছে, ভবিষ্যতের দিকে আমরা যাইনি, আমরা অতীতের দিকে চলে গেছি। এবং বাংলাদেশের যত সুন্দর জিনিসগুলো ছিল, আমাদের সুন্দর বিশ্বাসগুলো ছিল, আমি ওই আওয়ামী লীগ সরকারের সমালোচনা এক জিনিস, এবং বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের ঐতিহ্য অন্য জিনিস। আমি ঐতিহ্যের কথা বলছি, বাংলাদেশের ইতিহাসের কথা বলছি, সেগুলো কিন্তু এই সরকার রক্ষা করতে পারেনি। এই যে ধ্বংসগুলো হচ্ছে, বঙ্গবন্ধুর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, এই ধ্বংস হচ্ছে, ওইখানে ধ্বংস হচ্ছে, সুফিদের মাজারকে অপমান করা হয়েছে, তখন প্রধান উপদেষ্টা অথবা ওনার যে উপদেষ্টা পরিষদের সদস্য, কেউ তো কোনো কথা বলেনি। আজ পর্যন্ত তারা কোনো এটা কন্ডেমনেশন তারা করেনি।